হয়েছে, স্টার্ট হয়েছে? জি ম্যাম। জি ম্যাম, স্টার্ট হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে শুভ সকাল। আচ্ছা, আজকে আমাদের নির্ধারিত পাঠ বলো। তোমরা বুঝিয়ে দাও আমাকে কি হবে আজকে। ম্যাম, আপনার স্ক্রিনটা এখনো আসেনি। এখন স্ক্রিন শেয়ার হয়নি? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, না হওয়ার কারণটা কি? এখানে তো স্ক্রিন শেয়ার না, এখানে তো শেয়ার হয়েছে দেখাচ্ছে আমাকে। হয় নাই ম্যাম। এখন হয়েছে। জি ম্যাম, হয়েছে। এখন যা তখনও তা, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম ছিল। দেখতে পাচ্ছ এখন? জি ম্যাম। বলো আজকের নির্ধারিত পাঠ যেটা আমরা আলোচনা করব, বলো কোনটা? প্রাকৃতিক ভূগোলের প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের প্রকৃতি ও পরিসর ব্যাখ্যা করা যাবে। প্রাকৃতিক নো নো ভূগোলের নো 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 নো, বিষয়বস্তু ওটা আমাদের হয়ে গেছে। পরিসর ব্যাখ্যা করা যাবে এগুলো হয়ে গেছে, বিষয়বস্তু হয়ে গেছে। আজকে আমাদের হলো ওই প্রথমে যে বলেছে অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ। গুরুত্ব বিশ্লেষণটাই আমরা আজকে করব। তো জানো যে গুরুত্ব বিশ্লেষণটা আমরা এর আগে যেসব আলোচনা করেছি তার মধ্যে অনেকটুকু হয়ে গেছে, সুতরাং আমরা এটা খুব শর্টকাটে আলোচনা করলেও হয়ে যাবে। একটু এভাবে শুরু থেকে দেখে আসি কি কি পড়েছি। একটু যারা একেবারে অনেক সময় ক্লাস করতে পারে না বিদ্যুতের জন্য বা নানান কারণে, তাদের একটু সুবিধা হবে এভাবে গেলে আর কি। এইখানে আমরা আজকে তো হ্যাঁ, আমি শুরু করার আগে একটা, অর্থাৎ লেসন 3 শুরু করার আগে আমি তোমাদেরকে একটা এটার পরে আমরা কতটুকু কোন দৃষ্টিকোণ থেকে কতটুকু পড়বো, কিভাবে পড়বো একটু দেখি। ধরো আসতে পারে, ধরো যদি 1 নম্বরের, তোমরা তো জানোই 4 প্রকারের প্রশ্ন আসে, হ্যাঁ, এমসিকিউ সহ 5 প্রকারের। তো যদি আমরা এই সৃজনশীল সিকিউর কথা বলি, তাহলে ধরো 1 নম্বরের জন্য আসলো, তুমি ওভারঅল একটা 1-2 একটা গুরুত্ব বললে হবে, গুরুত্বটা কি বা কোন কাজে আসে বললে। 2 নম্বরের জন্য আসলো, তাও ওভারঅল ডিসকাস করলে হবে একটু করে। কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন কিংবা অর্থাৎ গ এবং ঘ এর জন্য আসলে তোমাকে প্রাকৃতিক ভূগোলটা ওভারঅল আলোচনা তো করলেও তোমাকে একটু একটু ডিটেল বিশ্লেষণ করতে হবে। যেমন ধরো ভূমিরূপ বিদ্যা, আমরা জানি প্রাকৃতিক ভূগোলকে আমরা 4টা ভাগে ভাগ করে পড়েছি। ভূমিরূপ বিদ্যার আলোকে পড়েছি, জলবায়ু বিদ্যা, এটাও প্রাকৃতিক ভূগোলের একটা অংশ, সমুদ্র বিদ্যা, জীবমণ্ডল, 4 দৃষ্টিকোণ থেকে বা 4টা ভাগে আমরা পড়েছি। তখন গ কিংবা ঘ নাম্বারের প্রশ্নের আলোকে আসলে আমাদেরকে ভূমিরূপ বিদ্যার আলোকে একটু গুরুত্ব দেখতে হবে, জলবায়ু বিদ্যার আলাদা গুরুত্ব দেখতে হবে। ইভেন তোমার এমনও হতে পারে গতে শুধু আসলো ভূমিরূপ বিদ্যার গুরুত্ব, বুঝিয়ে লিখো। হ্যাঁ, ইঙ্গিত বলবে যে ইঙ্গিতকৃত বিষয়টির গুরুত্ব বুঝিয়ে লিখো কিংবা কি কাজে আসে ব্যাখ্যা করো। তোমার হয়তো ইঙ্গিতটা এমন ভাবে ইঙ্গিত করা হয়েছে ভূমিরূপ বিদ্যা ইঙ্গিত করছে, তখন তোমাকে লিখতে হবে ইঙ্গিতকৃত বিষয়টি প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ বিদ্যাকে অংশকে ইঙ্গিত করছে, যেটা আমাদের নিম্নোক্ত উপকারে আসে কিংবা যেটা জ্ঞানকে আমরা নিম্নোক্ত উপকারে কাজে লাগাতে পারি, এইভাবে করে লিখতে হবে। এবার ঘতে আসলো হয়তো বা জলবায়ু বিদ্যা এবং সমুদ্রবিদ্যা, বললো যে ইঙ্গিতকৃত বাকি 2 বিষয়টার মধ্যে তুলনা করো কিংবা সাদৃশ্য দেখাও কিংবা বৈসাদৃশ্য দেখাও। সেক্ষেত্রে তোমাকে হয়তো বলবে ইঙ্গিত হয়তো দেওয়াই আছে জলবায়ু বিদ্যা কিংবা সমুদ্রবিদ্যা, তখন তোমাকে লিখতে হবে ইঙ্গিতকৃত বিষয় দুটি হলো জলবায়ু বিদ্যা এবং সমুদ্রবিদ্যা। নিম্নে এই 2 বিদ্যার বা এই দুটো বিষয়ের গুরুত্বটা বিশ্লেষণ করা হলো। পূজা 20,716, কন্ট্রোল ইউর সাউন্ড প্লিজ। হ্যাঁ, তো আমরা তাহলে একটু আলাদা করে করে একটু আলোচনা করি। প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করতে গিয়ে আমরা প্রথমে ভূমিরূপ বিদ্যার আলোকে তাকে আলোচনা করি। আরো কোনো প্রশ্ন তৈরি হলে এর মধ্যে সাথে সাথে জিজ্ঞেস করে নেবে।
আর সবাই ভিডিওতে চলে আসো, আমার ক্লাসটাকে প্রাণবন্ত করার জন্য ভিডিওটা খুব জরুরি, তোমরা জানোই। হ্যাঁ, যেমন আমি ক্লাসরুমে ধরো ক্লাস নিচ্ছি, স্টুডেন্ট নাই সামনে, স্বাভাবিকভাবে এটার একটু প্রাণ কম থাকবে। ভূমিরূপ বিদ্যা, তো ভূমিরূপ বিদ্যাতে আমরা কি দেখতে পাই, কি আলোচনা করব? ভূমিরূপ বিদ্যা স্টাডি করতে গেলে আমরা পৃথিবীর জন্ম বুঝতে পারি, পৃথিবী কোথায় কিভাবে একটা সময় গ্যাস পিণ্ড ছিল, সেটা আস্তে আস্তে জ্বলন্ত পিণ্ড ছিল, সেটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে এখানে কি কোথাও বা এমন ঠান্ডা হয়ে গেছে, নিচু ভূমি হয়ে গেছে, ওখানে পানি জমে তোমার সমুদ্র হলো বা জলাভূমি হলো, আর কোথাও বা উঁচু পাহাড়ের মতো হয়ে আছে, কোথাও বা এখনো সেই জ্বলছে। যেমন আমরা পৃথিবীর ভেতরে তিনটা ভাগ পড়েছি, পৃথিবীর অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, যেখানে দেখেছি কেন্দ্রমণ্ডলে এখনো সেই বিভিন্ন পদার্থ আগুনের মতো করে জ্বলছে। তাহলে আমরা পৃথিবীর জন্ম মৃত্যু, মানে জন্মটা কিভাবে হলো, কখন ঠান্ডা হলো, এগুলো আমরা জানছি এই জ্ঞানের আলোকে, মানে ভূমিরূপ বিদ্যা স্টাডি করে। এবং তো জানলে আমাদের কি কাজে আসে? অবশ্যই জানলে আমাদের এই যে কোন, মানে জন্মের পরেই তো কোথায় তোমার সমুদ্র হলো, পানি হলো, সেগুলো বুঝতে পারছি। এবং এই পানি বা সমুদ্র বা ওয়াটার বডিটাকে আমরা কাজে লাগিয়ে আমরা নানান ধরনের উপকার পাচ্ছি। তো দেখতে পাচ্ছ, মৎস্য শিল্প থেকে শুরু করে জাহাজ শিল্প কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কিভাবে উন্নত করতে পারি, রড হিসেবে কাজে লাগাতে পারছি। তারপরে ট্যুরিজমের ক্ষেত্রে কাজে লাগাতে পারছি, সমুদ্রে ঘুরতে গিয়ে আমাদের অনেক ট্যুরিজমের ক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারছি, ঝিনুকের জন্য, মুক্তার জন্য, খনিজ সম্পদের জন্য। হ্যাঁ, সামুদ্রিক পানিকে কাজে লাগিয়ে, ঢেউকে কাজে লাগিয়ে আমরা ওয়াটার রিসোর্স, সরি এটা কি বলে, জলবিদ্যুৎ। হ্যাঁ, জলবিদ্যুৎ তৈরি করতে পারছি, সমুদ্র থেকে লবণের উৎপাদন করতে পারছি। এইভাবে আমি আরেকটা দেখছি যে প্রাকৃতিক শক্তি, ভূমিরূপ বিদ্যা স্টাডি করতে গেলে আমরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো জানতে পারছি। শক্তিগুলো কি? ধর সানলাইট একটা প্রাকৃতিক শক্তি। হ্যাঁ, এই সানলাইটকে কাজে লাগিয়ে আমরা তোমার বিদ্যুৎ উৎপন্ন করছি। সানলাইটকে কাজে লাগিয়ে উদ্ভিদ কিভাবে সালোক সংশ্লেষণ করে, সালোক সংশ্লেষণের কোন পদার্থটা কাজে লাগে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কাজে লাগে। সেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আবার বেশি বেড়ে গেলে তার কি ক্ষতি হয়, কমে গেলে কি ক্ষতি হয়, কোন উপায়ে আমরা কমাতে পারি, কোন উপায়ে বাড়াতে পারি, কোন উপায়ে আমরা ব্যালেন্স করতে পারি, এই বিষয়গুলো আমরা জানতে পারছি। এবং সেই হিসেবে আমরা পৃথিবীর সাথে কাজ করতে পারছি এবং পৃথিবীও আমাদেরকে সে অনুযায়ী রিয়্যাক্ট করতে পারছে, ভালো মন্দ রিয়্যাক্ট। এরপরে আমরা খনিজ এবং শিলা, আগে আমি পড়িয়েছি এটা খনিজ এবং শিলা। অবশ্যই আমরা ভূমিরূপ বিদ্যা স্টাডি করে খনিজ শিলা, যেমন ধরো আমরা পৃথিবীর তিনটা ভাগ পড়েছি, কি কি? অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল পড়েছি। গুরুমণ্ডলে দেখেছি কেমন খনিজ পাওয়া যায়, কেমন শিলা, অশ্বমণ্ডলে কেমন শিলা পাওয়া যায়, সেই শিলা কোন কোন কাজে লাগে। যেমন আমাদের মাটি ওয়ান কাইন্ড অফ শিলা, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ রক। এই রককে কোন কোন ভাবে আমরা কাজে লাগাতে পারছি, কোন শিলায় কোন গাছ ভালো হয়, কোন গাছ কম ভালো হয়, কোন শিলাতে আমরা কোন ধরনের গাছ বেশি রোপণ করলে আমরা ব্যবসায়িক ভাবে, অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারবো, সেই বিষয়টা আমরা ভূমিরূপ বিদ্যা স্টাডি করে আমরা বুঝতে পারছি। মৃত্তিকার ধরনগুলো বুঝতে পারছি। তো আবার খনিজের ক্ষেত্রে কোন মণ্ডলে কতটুকু গেলে আমরা কোন খনিজ আহরণ করতে পারবো, পেট্রোলিয়াম আহরণ করতে পারবো, গ্যাস কোথায় আহরণ করতে পারবো। হ্যাঁ, এবং এই গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা এগুলো আহরণ করে এখন তো জানতেই পারছো তোমরা, পৃথিবী যতটা এগুচ্ছে তার পিছনে গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা এগুলোর অবদান কতটা। এই তিনটাই কিন্তু বিদ্যুতের জন্য, উৎপাদনের জন্য ব্যবহারও করা হয়। হ্যাঁ, আবার এই বিদ্যুৎ তো পৃথিবীর এখন পাওয়ার, হ্যাঁ, পৃথিবীর চালিকা শক্তি। এরপরে তোমার অভ্যন্তরীণ গঠন, একটু আমি পৃথিবীর তিনটা ভাগ বলেছি, ভাগ বলতে গিয়ে অভ্যন্তরীণ গঠনটা অলরেডি বলে ফেলেছি। তো পৃথিবী, এরপরে কি? ভূপৃষ্ঠ পরিবর্তনের শক্তি। অর্থাৎ এই পৃথিবীটা কোথাও উঁচু কোথাও নিচু। পৃথিবীর ভূপৃষ্ঠ পরিবর্তন মানে কি? পৃথিবীর যে পিঠটা, উপরের জায়গাটা, সেটা কোথাও নিচু ভূমি হয়ে যাচ্ছে, পানি জমছে, কোথাও উঁচু হয়ে যাচ্ছে বা উঁচু হয়ে আছে, পাহাড় পর্বত হিসেবে আছে। তাহলে কোন শক্তির কারণে পাহাড় হয়ে গেল, কোন শক্তির কারণে একটা পাহাড় আবার দেবে গেল, নিচের দিকে নেমে গিয়ে জলাভূমি হয়ে গেল, সেই শক্তিগুলো আমরা স্টাডি করতে পারছি। সেই শক্তিগুলো জানা থাকলে আমরা তাহলে সেভাবে পৃথিবীর সাথে আচরণ করতে পারছি।
তারপরে হচ্ছে তোমার নদীর উৎপত্তি কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, হ্যাঁ কোথায় গিয়ে নদী মিশছে সেটা আমরা জানতে পারছি ভূমিরূপ বিদ্যা থেকে। এই নদীটা জানলে আমাদের কি হচ্ছে, ধরো নদীর যেখানে উৎপত্তি উঁচু ভূমি থেকে বা পাহাড় পর্বত থেকে, সেই উৎপত্তি স্থলটাকে আমরা স্টাডি করে আমরা ওখানে ওয়াটারফল অর্থাৎ জলপ্রপাত সম্পর্কে জানতে পারছি, কোথাও ঝর্ণা হিসেবে জানতে পারছি। এই ঝর্ণা জলপ্রপাত ইত্যাদিকে আমরা বেঁচে থাকার অবলম্বন হিসেবে তো কাজে লাগাতে পারছি, ইভেন টুরিস্ট স্পট হিসেবেও আমরা এটাকে আমাদের বাণিজ্যের একটা অংশ হিসেবে কাজে লাগাতে পারছি। একটু সাউন্ড গুলো কন্ট্রোল করো, কার বাসা থেকে সাউন্ড আসছে। এরপরে নদীর উৎপত্তি, নদী কোথাও ভেঙে ফেলছে একটা ভূমিরূপ গঠন করছে, কোথাও বা নদীর পলিগুলো জমে জমে অন্য একটা নদীর চর গঠিত হচ্ছে, আরেকটা অর্থাৎ আরেকটা ভূমিরূপ হচ্ছে। একইভাবে হিমবাহ অনেক ভূমি গঠন করে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই হিসাবে সেগুলো আমরা কাজেও লাগাতে পারছি। যেমন ওই যে নদীর কথা বললাম, চর অঞ্চলে এক ধরনের কৃষি কাজ হয়, অন্য অঞ্চলে এক ধরনের কৃষি কাজ হয়। তাহলে আমরা এই চরকে, নদীর স্টাডিকে কাজে লাগিয়ে আমরা কোন চরে কিভাবে কোন পলি জমছে সে অনুযায়ী ওখানে চাষাবাদ করলে সেভাবে লাভবান হতে পারবো। তারা তোমার আশেপাশে একটু কথা বলতে দিও না, ডিস্টার্ব হচ্ছে। তো হিমবাহ পড়তে গেলে তোমাদের যেটা বুঝতে হবে, হিমবাহটা কি, হিমবাহ মানে হচ্ছে হিমযুগ প্রবাহ অর্থাৎ হিমের প্রবাহ অর্থাৎ বরফের, হিম তো বলা হয় বরফ শব্দ থেকেই হিমটা হয়, বরফের প্রবাহ আর কি। এটা বিশেষ করে এটা আমরা এখানে দেখবো না, এখানে আমরা নদীর প্রবাহ দেখি। এটা মেরু অঞ্চলে গেলে যেখানে অনেক বরফ আছে সেখানে হিমবাহটা আমরা দেখতে পাবো। আর নদী যেমন আমরা ভূমিরূপ দেখি, হিমবাহের ভূমিরূপটা হিম অঞ্চলে যারা বসবাস করে ওরা দেখতে পায়। যেমন আমরা নদীর এখানে চরের ভূমি দেখতে পাই, চরাঞ্চল, কিংবা নদী ভেঙে ফেলে অনেক জায়গায় আমরা ক্ষয়িষ্ণু ভূমি দেখতে পাই। ঠিক হিম অঞ্চলে যাদের বসবাস তারা হিমভূমি দেখতে পায়, মানে হিমবাহের ভূমিরূপ গুলো দেখতে পাই। এরপরে আমরা আসবো জলবায়ু বিদ্যাতে। জলবায়ু বিদ্যা স্টাডি করতে গিয়ে আমরা বায়ুমণ্ডল বুঝতে পারি, তারপরে বায়ুমণ্ডলের কতটা স্তর আছে, কোন স্তরে অক্সিজেন আছে কোন স্তরে নাই, তাহলে ওই স্তরে গেলে আমাকে অক্সিজেন নিয়ে যাওয়া লাগবে, কি পরিমাণ নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, যেমন ধরো কেউ মঙ্গল গ্রহে যাচ্ছে বিভিন্ন কিছু আবিষ্কার করার জন্য, কিংবা রকেটে করে যাচ্ছে বিভিন্ন আমাদের পৃথিবীর মঙ্গলের জন্য নানান কাজ করতে। যেমন ধরো তোমার এখন পাঠায় না পৃথিবীতে যে উপগ্রহ পাঠাচ্ছে, হ্যাঁ স্যাটেলাইট পাঠানো হচ্ছে। তো যা হোক, মহাকাশ গবেষণার জন্য যত কাজ করা হচ্ছে এখন, বিভিন্ন মহাকাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের পদার্থ আছে, যে পদার্থগুলো সবগুলোই কিন্তু আমাদের জন্য উপযোগী না বেঁচে থাকার জন্য। তাহলে কোন স্তরের পদার্থ আমাদের জন্য উপযোগী, কোন স্তর উপযোগী না, তাহলে কোন স্তরে গেলে আমাদের বেঁচে থাকার উপযোগী পদার্থগুলো নিয়েই যেতে হবে। যেমন আমাদের অক্সিজেন নিয়ে যেতে হয় সাথে, বিমান উড্ডয়ন কতটুকু উড্ডয়ন করতে পারবে, কোন স্তরে গেলে সে বেঁচে থাকার উপকরণ পাবে না, তাহলে ওই স্তরে বিমান পাঠাতে হলে আমাকে বেঁচে থাকার উপকরণ সহ নিয়ে যেতে হবে। এই বিষয়গুলো আমরা জলবায়ু বিদ্যা স্টাডি করে পাই। এরপরে কোন স্তরে জলীয় বাষ্প আছে, পৃথিবীর কোন জায়গায় নাই আছে, এগুলো আমরা স্টাডি করতে বুঝতে পারি জলবায়ু বিদ্যার দ্বারা। এই জলীয় বাষ্প আমাদের কি কাজে আসে? অবশ্যই বেঁচে থাকার সাথে সাথে আমাদের বর্তমানে যে আমরা বলি অর্থনৈতিক উন্নতি সবকিছুর মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নতিটাই মনে হয় আমাদের আলটিমেট টার্গেট, এরকম মনে হয়। তো আমরা অর্থনৈতিক উন্নয়ন কিংবা ব্যবসায়িক উন্নয়ন গুলোও কিন্তু এই জলীয় বাষ্পের মাধ্যমে জানতে পারছি। যেমন এই যে এখন শীতকালে আমাদের দেশে ময়েশ্চারাইজার ব্যবসা ভালো জমবে, কেন? জলীয় বাষ্প কমে যায়। আবার অন্য সময়ে ময়েশ্চারাইজার কম চলবে, তাহলে অন্য সময়ে কোন প্রোডাক্ট, যখন জলীয় বাষ্প বেশি থাকে তখন কোন প্রোডাক্ট আমি উৎপন্ন করলে আমি ব্যবসায়িকভাবে লাভবান হব, এবং জলীয় বাষ্প কম যখন থাকে শীতকালে তাহলে ওখানে তখন কোন প্রোডাক্ট ব্যবহার বেশি উৎপন্ন করলে আমি ব্যবসায়িকভাবে লাভবান হতে পারবো। একইভাবে পৃথিবীর কোন জায়গায় জলীয় বাষ্প বেশি, কোন জায়গায় কম, তাহলে যেখানে জলীয় বাষ্প সেখানে কোন ধরনের কৃষি হবে, জলীয় বাষ্প কম সেখানে কোন ধরনের হবে। যেমন আমাদের দেশে শীতকালে যেসব গাছপালা হয় নিশ্চয় ওদের জলীয় বাষ্প কম হলেও চলে ওই ফসলগুলোর। আবার যে ধান পাট অনেক কিছু ফসল আসে যাদের অনেক জলীয় বাষ্প লাগে, সেগুলো আবার হয় গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে। হ্যাঁ,
তো আবার শীতকালে এগুলো করতে হলে কি করতে হবে, তাহলে জলীয় বাষ্প আমাদের কৃত্রিম ভাবে সাপ্লাই দেওয়া লাগবে। শীতকালে যদি তুমি ধান করতে চাও, ওইখানে এমন জলীয় বাষ্প সাপ্লাইয়ের জন্য আমাদের কৃত্রিম পানি দেওয়া লাগবে, তাহলে আমাদের অনেক টাকা পয়সা যাবে। তখন ওই কৃত্রিম পানি দিতে গিয়ে অনেক টাকা পয়সা গেলে আমাদের ব্যবসায়িক ভাবে আমরা এটা কম লাভবান হব। তো এই জ্ঞানগুলোতে আমাদের হেল্প করে, জ্ঞানগুলো আহরণে, জ্ঞানগুলো কাজে লাগাতে জলবায়ু বিদ্যা। একইভাবে আবহাওয়া জলবায়ুর উপাদান হচ্ছে তোমার তাপ, বৃষ্টি, চাপ, আর্দ্রতা, এগুলো। তাহলে জলবায়ু দিয়ে স্টাডি করতে গেলে আমরা কোন এলাকার তাপ কেমন, চাপ কেমন, আমি একদিন ফেয়ার এন্ড লাভলির ব্যবসার উদাহরণ দিয়ে তোমাদের তাপ সম্পর্কে উদাহরণ দিয়েছিলাম। তারপরে বৃষ্টিপাত, কোন এলাকায় ধরো রেইনকোটের ব্যবসা করলে ভালো জমবে, কোন এলাকায় ছাতার ব্যবসা ভালো জমবে, এগুলো কিন্তু আমরা বৃষ্টিপাত অ্যানালাইসিস করে বুঝতে পারবো। তো যা হোক, বায়ুর চাপ, তাপ অ্যানালাইসিস করে, জলবায়ু বিদ্যার এই অংশটা অ্যানালাইসিস করে আমরা অবশ্যই নিম্নচাপ, উচ্চচাপ এগুলো নিয়ে জানতে পারি, ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে পারি, কোথায় কোন এলাকায় ঘূর্ণিঝড়টা কোন জায়গায় আঘাত হানতে পারে, কবে আঘাত হানতে পারে এবং কি পরিমাণ মানুষ ক্ষতি করতে পারে, সে অনুযায়ী আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত, এই বিষয়গুলো আমরা জলবায়ু বিদ্যা স্টাডির মাধ্যমে জানতে পারি। এরপরে সমুদ্রবিদ্যা। তো সমুদ্রবিদ্যায় আমরা যেটা পারি, যে সমুদ্র তো বায়ুমণ্ডলের একটা অংশ। তো বায়ুমণ্ডল কি জিনিস? পুরো পৃথিবীর যত পানি আছে, আমি আগেও বলেছি, এই পুরো পানিটাই হচ্ছে বায়ুমণ্ডলের অংশ। যেমন বৃষ্টির পানি, নদীর পানি, সমুদ্রের পানি, টোটাল পানি, ইভেন জলীয় বাষ্প সহ সবই বায়ুমণ্ডলের অংশ। তাহলে এই বায়ুমণ্ডল, ওই যে একটু আগে আমি জলীয় বাষ্প উদাহরণ থেকে কিন্তু অনেক কথা বলেছি, সেই বিষয়টাও এখানে তোমরা ইনক্লুড করলে হয়ে যায়। এরপরে মহাসাগরের কথা যদি বলি, মহাসাগরের সবখানে তো আর আমি মাছ পাবো না। ধরো সব 210 মিটার পর্যন্ত আমাদের যায়, সূর্যালোক যায়। তাহলে সূর্যালোক ছাড়া তো আবার প্রাণী বসবাস করতে পারে না। তাহলে পৃথিবীর আবার কিছু কিছু ব্যতিক্রম ধরনের প্রাণী থাকবে যারা সূর্যালোক ছাড়াও পারবে। তো আমরা তাহলে সমুদ্রের নির্দিষ্ট মিটারের পরে যেহেতু সূর্যালোক নাই, তাহলে ওই মিটারের পরে নিশ্চয়ই স্বাভাবিক প্রাণীগুলো থাকার কথা না। মাছ, যেগুলো আমরা বেশিরভাগ মাছ ওখানে থাকা, এর মধ্যেই থাকার কথা। তাহলে বেশিরভাগ মাছ ওই 210 মিটারের মধ্যেই আমরা যদি মাছ জাল ফেলি ওখানে পাওয়ার কথা। তাহলে কতটুকু মিটার পর্যন্ত আমার জালটা এমন ভাবে বানানো উচিত অত মিটার পর্যন্ত যেন যায়। আমি যদি সমুদ্রের অনেক গভীরে যাবে এমন জাল বানাই, তাহলে শুধু শুধু লস আমার। আবার অনেক গভীরে যায় মতো করে যদি জাল ফেলি, আমার সময় সুযোগ নষ্ট। শুধু শুধু ওখানে হয়তো বা আমি যদি জেলে হই, ব্যবসায়ী হই, হ্যাঁ, বা ইন্ডাস্ট্রির মালিক হই, ফিশ ইন্ডাস্ট্রির মাছ ব্যবসায়ী হই, মাছের ইন্ডাস্ট্রি করি, শুধু শুধু আমার অনেক টাকা লস হবে, অনেক অর্থনৈতিক লস হবে আমি যদি এতটুকু জাল ফেলতে যাই। হ্যাঁ, তাহলে সমুদ্রের কোন জায়গায় জাল ফেললে আমার ওই মাছের ব্যবসাটা আমি ভালো জমাতে পারবো, কোথায় জমাতে পারবো না। হ্যাঁ, আবার সমুদ্রের সবখানে কি আমি সমুদ্রের পাড়ে গিয়েই তো আমি তেল গ্যাস পাবো না। সমুদ্রের নির্দিষ্ট একটা অংশ, হ্যাঁ, মহিঢাল, মহিষোপান, অনেকগুলো আমি তোমাদেরকে পুকুরের পাড় দিয়ে উদাহরণ দিয়েছিলাম। পুকুরের পাড়ে তোমার পা ভিজবে, আরো গভীরে গেলে কোমর ভিজবে, আরো গভীরে গেলে তুমি একেবারে ডুবেই যাবে, আরো গভীরে হলে হয়তো পাওয়াই যাবে না। সমুদ্রেও তো এরকম, কতটুকু তুমি পা ভিজাতে পারবে, ওখানে ঝিনুক আসবে, আর কতটুকু গভীরে গেলে কোন পদার্থ পাওয়া যাবে, আরো কতটুকু গভীরে গেলে তুমি জীবাশ্ম পাবে, জ্বালানি পাবে, খনিজ সম্পদ পাবে। এগুলো স্টাডি করতে হলে, এগুলো জানতে হলে, এই অর্থাৎ সামুদ্রিক সম্পদ ব্যবহার করে আমাদের যদি ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে আমাকে সমুদ্র বিদ্যাটা প্রপারলি স্টাডি করতে হবে। একটু আগে আমি তোমাদেরকে ওই জলবিদ্যুতের কথা বলেছিলাম, যেটা এখানে দেখো সমুদ্র তরঙ্গের কাজের কথার মধ্য দিয়ে আসছে। আচ্ছা, এরপরে আমরা জীবমণ্ডল দেখব। জীবমণ্ডল বুঝার আগে আমাকে বুঝতে হবে জিনিসটা কি। জীবমণ্ডল গুরুত্ব বুঝার আগে, জীবমণ্ডল আগে বলেছিলাম অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, এই তিনটারই ইন্টারঅ্যাকশন হয়ে, আন্তঃক্রিয়া হয়ে যে একটা মণ্ডল, সেটাকে বলা হয় জীবমণ্ডলে। হ্যাঁ, তো জীবমণ্ডল যেটা কি, ধরো আমি একজন প্রাণী, আমাকে মাটি লাগবে বসবাস করার জন্য, আমাকে আবার অক্সিজেন লাগবে বায়ুর, আমার আবার আরো কি লাগবে,
অর্থাৎ বায়ুমণ্ডল লাগছে, অশ্বমণ্ডল লাগছে এবং বাড়িমণ্ডল পানিও লাগছে। এই তিনটার ইন্টারাকশনের মাধ্যমে আজকে আমি আবার আমাকে এবার বেঁচে থাকার জন্য গাছ লাগছে, তাহলে জীবমণ্ডলের অংশ একটা গাছ। তাহলে এই যে সবগুলোর ইন্টারাকশনে যে একটা জীবের পরিবেশ তৈরি হয়েছে, জীবের স্থান তৈরি হয়েছে, দিস ইজ বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। তো এই জীবের প্রত্যেকটা বিষয় স্টাডি করতে গেলে আমাকে বুঝতে হলে আমাকে জীবমণ্ডল স্টাডি করতে হবে এবং এইভাবে আমরা প্রাকৃতিক ভূগোল থেকে লাভবান হতে পারবো। আমরা অনেকক্ষণ অ্যানালাইসিস করলাম। তোমার যদি 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তুমি 4টা অংশ থেকে 4টা বলবে, হয়ে যাবে। 2 নম্বরের জন্য আসলে তোমার 4টা অংশ থেকে 4টা গুরুত্ব বলবে, হয়ে যাবে। এরপরে 3 নম্বরের গ আর ঘতে আসলে তোমাকে তো স্পেসিফিক করে বলবে ভূমিরূপ বিদ্যা আলাদা করে, তুমি তখন ভূমিরূপ বিদ্যার জন্যই 6টা ধরো গুরুত্ব বলবে, বা 3টা গুরুত্ব বলবে ভূমিরূপ বিদ্যার, একটু ডিটেল বলবে, ব্যাস। এভাবে করে আবার যদি তোমাকে ওভারঅল বলে যে প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব লিখো, আসছে ঘ নাম্বার কিংবা গ নাম্বার, তখন তুমি ওই 4টা থেকে মিলিয়ে দুটো করে 6টা বলে দিবে। এবার আমরা তোমরা খাতা কলম নাও কিংবা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। বলো দেখি তোমাদের কাজটা কি। আচ্ছা, এর আগে বলো তোমাদের এখানে বুঝতে কোনো সমস্যা ছিল কিনা, তারপরে কাজ দিচ্ছি। বুঝতে কোনো সমস্যা ছিল? এতক্ষণ আমি যা বলেছি কোনো পয়েন্ট না বুঝে থাকলে আমাকে উত্তর দাও, মানে কোয়েশ্চেন করে উত্তর নাও। না ম্যাম। ওকে, তাহলে আমি তোমাদের কোয়েশ্চেন করতে যাই। আগে তোমাদের কাজটা একটু লিখে রাখো দ্রুত। আসলে স্ক্রিন শেয়ার নয়, তুমি লিখে রাখলে ভালো হবে। মুখে একটু পড়ো তো জিনিসটা কি, আগে মুখে পড়ো, তারপরে স্ক্রিন শেয়ার দিলেও সমস্যা নেই, পড়ো। তোমার চারপাশের কোন কোন পরিস্থিতি মোকাবেলা প্রাকৃতিক ভূগোল জ্ঞান কাজে লাগানো যাবে আলোচনা করো। হ্যাঁ, তাহলে আমাকে একটা বলো তো, বাকিগুলো না হয় তুমি বাসায় করবা। এই কাজটার জন্য তুমি কি বলতে পারো, তুমি নিজের মতো করে এলোমেলো করে বলো, বাসায় গিয়ে সাজিয়ে লিখবে পরে। পরিবেশে কোন পরিস্থিতি মোকাবেলা প্রাকৃতিক জলবায়ু বলো। জলবায়ু বিদ্যাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা করতে পারি। তারপর কোথায় কোন তাপমাত্রা আছে। একটা আমাকে উদাহরণ দাও তো, মানে তোমার চোখে দেখা এরকম একটা উদাহরণ দাও। জলবায়ু বিদ্যা। হ্যাঁ, না এটা তোমার ইচ্ছা। যেমন ধরো তুমি সকালবেলা যে ঘুম থেকে উঠলে, সবাই ওভাবে আলোচনা করবে, যেহেতু তোমার চারপাশের বললাম, তুমি সকাল শুরু হওয়া থেকে শুরু করে বিকেল একেবারে বেডে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত কাজগুলো ভাবো। একটা একটা করে কাজ ভেবে কোন কাজের তুমি ব্রাশ করছো, এরপরে আরো কাজ করছো, কোন কাজটা তুমি প্রাকৃতিক ভূগোলের জ্ঞানের আলোকে কাজে লাগাতে পেরেছো, কিংবা তুমি লাগাতে হবে এমন না, হয়তো তুমি ব্যবহার করছো, কাজে লাগিয়েছো অন্য বিজ্ঞানীরা। হতে পারে না তুমি ইলেকট্রিসিটি ইউজ করছো, ঘুম থেকে উঠে লাইটটা জ্বালাও, কিন্তু এই লাইটটার পিছনে হয়তো অনেক বিজ্ঞানীরা হাইড্রো ইলেকট্রিক্যাল জলবিদ্যুৎ উৎপন্ন করছে। সেটা প্রাকৃতিক ভূগোলের কোন বিষয়টাকে কাজে লাগিয়েছে? সমুদ্র তরঙ্গকে কাজে লাগিয়েছে হয়তোবা। তো সমুদ্র তরঙ্গ কোন সাবজেক্টের? প্রাকৃতিক ভূগোলের কোন অংশের? না, সমুদ্র তরঙ্গটা হচ্ছে তোমার সমুদ্র বিদ্যার অংশ, এভাবে বলে দিতে পারো। এরপরে লাইট জ্বালানোর পরে তুমি কোন কাজটা করেছো, ওই কাজের কোন জিনিসটা তোমার জন্য, হয়তো তুমি ওয়াটার ব্যবহার করেছো ফ্রেশ হওয়ার জন্য। ম্যাম আমি বলতে চাই, বলো। ম্যাম ভূমিরূপ বিদ্যার মাধ্যমে আমরা বলতে পারি আমাদের বাসা বাড়ি নির্মাণের জন্য যে সয়েল টেস্ট এবং বিভিন্ন ধরনের ছাড়পত্র এবং বাসা বাড়ি নির্মাণের জন্য এগুলা। গুড, আমি বুঝে গিয়েছি। আমি এইভাবে চাইবো একেবারে তোমাদের ডেইলি এগুলো উদাহরণগুলো সামনে এনে ওইটাকে এবার বিশ্লেষণ করো। এটাই তো মূলত সৃজনশীল প্রশ্ন। এতদিন তো মুখস্থই করেছো, এবার একটু নিজেরা এক্সপ্লোর করো নিজেদেরকে। হ্যাঁ, তো তোমার একটা জিনিস কাজ তুমি দাঁড় করাও, তারপরে তুমি অনেক কাজ পাবে ডেইলি। ওখানে তুমি কি করবা, সব কাজ তো তুমি এতগুলো কাজ বর্ণনা করতে গেলে তোমার তো লিখে শেষ করতে পারবে না। তুমি সবগুলো কাজকে লিস্ট করে ওই প্রাকৃতিক ভূগোল থেকে একটা নাও, ভূমিরূপ বিদ্যা থেকে একটা নাও,
জলবায়ুবিদ্যার একটা নাও, এভাবে করে 4টা যদি উদাহরণ আমাকে দিতে পারো, তুমি লিস্ট করবে সবগুলো, কিন্তু উদাহরণ দাও আমাকে 4টার আলোকে বর্ণনা করো, তাহলেই তোমার অভ্যাস প্র্যাকটিসও হয়ে যাবে, আমিও বুঝতে পারবো ইউ আর ক্লিয়ার। হ্যাঁ, তখন তোমার পরীক্ষায় যাই আসে তুমি আলোচনা করতে পারবা ওই বিষয় নিয়ে। কিন্তু সব কাজগুলো তুমি লিস্ট করবে, লিস্ট করে আমাকে মাত্র 4 দৃষ্টিকোণ থেকে 4টা অ্যানালাইসিস করে আমার খাতায় দিবে আর কি। এরপরে একটু মূল্যায়নটা করে নিই। মূল্যায়ন করার জন্য আমি তোমাদের কি বলেছিলাম, আগে কি, আগে প্রশ্ন পড়বে না উদ্দীপক পড়বে? নো নো নো, বলেছিলাম আগে প্রশ্ন পড়তে হবে, তারপরে উদ্দীপক। হ্যাঁ, তাহলে প্রশ্ন আগে পড়ো, দেখি ক নাম্বারটা আগে পড়ো। প্রাকৃতিক ভূগোল হ্যাঁ, দ্রুত একটু বলতে পারবে কেউ? এটা জ্ঞানমূলক প্রশ্ন নাই, আলোচনা করি। এই যে কি কাজে লাগে প্রাকৃতিক ভূগোল, কি কাজে লাগে, অলরেডি আমাকে 2 জনে আলোচনা করেছো, তানজিন মানে অলরেডি 2 জনে আলোচনা করেছো, আর নাই করি। গ নাম্বার প্রশ্ন, ইঙ্গিতকৃত ঘটনাটি বলো। যে পরিসরে আলোচনা হয় তার বর্ণনা দাও। তার বর্ণনা দাও। সোহানের উক্তিটি কি যথার্থ? বিস্তারিত মতামত দাও। আচ্ছা, গ নম্বরে কোথায় আন্ডারলাইন করবা তাহলে? ঘটনাতে, পরিসরে। ঘটনাতে আন্ডারলাইন করবা, পরিসর আন্ডারলাইন করবা। তার মানে ঘটনাটি কোন পরিসরে, মানে ভূগোলের কোন পরিসরে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল আর কি, এখানে ভূগোল মানে ঘটনাটি। তাহলে কৃষিগ্রহণ আমরা দেখব। এরপরে কি, সোহানের উক্তি, উক্তি আন্ডারলাইন করবা, উক্তি এবং মতামত, অর্থাৎ উক্তিটির পক্ষে বিপক্ষে মতামত দেওয়া আছে বিস্তারিত। এবার তুমি ঘটনা খুঁজো আর উক্তি খুঁজো, ওইটা পড়ো। প্রাকৃতিক ভূগোলের এটা পড়ো, উদ্দীপকটা পড়ো, বড় করে পড়ো। 2007 সালে ঘূর্ণিঝড় আঘাত হানে এই অঞ্চলে, ভয়ঙ্কর ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অনেক এলাকা। এই ঘটনাটি যে সাথে আলোচিত হয় সে সম্পর্কে জ্ঞানের জন্য আমাদের সবারই বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। এবার আমি বলি, তোমরা এখানে আমার অনেক ফন্ট কিন্তু সবসময় ঠিক থাকে না, যে যেমন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, আশা করি এটা বুঝে নিতে পারবা। ক্ষতি, তোমরা তো অনেক বড় হয়েছো, ফন্ট ভাঙলেই যেটা মানে হয়তো আমাদের স্বল্পতাও হতে পারে জ্ঞানের, আইটি যেহেতু আমরা অনেক এখনো ওভাবে দক্ষ হওয়ার কথা না, তো সেই হিসেবে অনেক ফন্ট ভেঙে যায়। এই ফন্ট গুলো তোমরা মানে ভাঙা ফন্ট গুলো খুব ইজিলি বুঝতে পারার কথা। যেমন অনেক জায়গায় দেখবা আমার জফলাটা ভেঙে যাচ্ছে, জফলার জায়গায় বারবার আসে কি ইনভার্টেড কমা, এটাও তোমরা একটু খেয়াল করে নেবে। বলো তাহলে ঘটনাটা কি এখানে? ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ে আন্ডারলাইন করবে। তাহলে অর্থাৎ আমার গ নাম্বারে ফিরে আসো। গ নাম্বারে কি বলেছে? ঘটনা, অর্থাৎ ঘূর্ণিঝড় ভূগোলের কোন পরিসরে, বুঝতে পেরেছো? জলবায়ুবিদ্যা। তাহলে এবার তোমাকে, তুমি ফার্স্ট লাইনটা কিভাবে লিখবে আমাকে বলো। ফার্স্ট লাইন একেবারে গ নাম্বার, অ্যানসার টু দ্য কোশ্চেন নাও, গ লিখলা, তারপরে কি বলবা ফার্স্ট লাইনটা? ইঙ্গিতকৃত ঘটনাটি ভূগোলের জলবায়ুবিদ্যা পরিসরে আমি আলোচনা। বলেছিলাম তোমার মূল কথাটা তুমি প্রথমেই আনবা। মানে ধরো তোমার মোবাইলে চার্জ নাই, হ্যাঁ চার্জ নাই, তোমার 1 সেকেন্ড তোমার সময় আছে, কাউকে মৃত্যুর সংবাদ দেওয়া লাগবে, তুমি কি বলবা? যে জানো আপু, কি আমার ছোট কাকা না মারা গিয়েছে। এখন জানো আপু, আমার ছোট কাকা মারা গিয়েছে, জানো আপু বলে তো শেষ। তো আপু তো জানার আগে শেষ হয়ে গেল কারেন্ট চার্জ। তাহলে তুমি বলো জানো আপু, এটা আগে বলবে, যদিও সুন্দর কোনটা, জানো আপু ছোট কাকা মারা গিয়েছে, সেটাই সুন্দর। কিন্তু তোমার প্রয়োজনীয় কথাটা বলার জন্য তুমি জানো যে তোমার 1 সেকেন্ড টাইম, তুমি কি বলবা বলো? মারা গেছে ছোট কাকা, এই মারা শব্দটা আগে। তুমি ভাববে যে কি কোন শব্দটা বললে আপু, সেই শব্দটা খুঁজতে থাকবে, চার্জ চলে যাওয়ার পরেও আমার থেকে শুনতে না পারলে অন্য জায়গা থেকে খুঁজবে যে মারা গেছে, তাহলে কে মারা গেছে এটা খুঁজবে। হ্যাঁ, ছোট কাকা তো মারা গেছে না বললে, ছোট কাকা এভারেস্ট বিজয় করেছে, এটাও তো হতে পারে, সে যেহেতু পর্বতারোহী। হ্যাঁ, সুতরাং ওই ইম্পর্টেন্ট কথাটা আগে বলবা। তো সে এক্ষেত্রেও কি বলবা? ঘূর্ণিঝড়। এখানে জলবায়ুবিদ্যা সম্পর্কে বিশ্লেষণ করা হলো না। না, তুমি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো, এই গ নাম্বারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো। গ নাম্বারে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস? ঘটনাটি তো, তাহলে ইঙ্গিতকৃত ঘটনাটি অর্থাৎ ঘূর্ণিঝড়।
তাহলে বলতে হবে ঘূর্ণিঝড় ভূগোলের যে পরিসর, কোন পরিসর? ঘূর্ণিঝড় হ্যাঁ জলবায়ু। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করো, ঘূর্ণিঝড় ভূগোলের জলবায়ু বিদ্যাতে আলোচনা। তাহলে এটাকে সাজিয়ে তোমার বললে হবে কি, ঘূর্ণিঝড়ই হলো জলবায়ু বিদ্যা, ঘূর্ণিঝড় হলো প্রাকৃতিক ভূগোলের ইঙ্গিতকৃত ঘটনাটি। ঘূর্ণিঝড়ই হলো ইঙ্গিতকৃত ঘটনা যা প্রাকৃতিক ভূগোলের জলবায়ু বিদ্যা পরিসরে আলোচনা করা হয়। হ্যাঁ, এই কথাটা লিখবে। তোমার যদি এর পরবর্তী অংশটা নাও হয়, ব্যাখ্যাটা, এরপর তো ব্যাখ্যা দিবে, তোমাকে 1 দিতে বাধ্য টিচার। এম আই ক্লিয়ার? আচ্ছা, কিচ্ছু না বলে যদি তুমি শুধু ঘূর্ণিঝড় শব্দটাও লিখো, তাও তুমি 1 পেয়ে যাবে, কারণ তোমার মূল কথাটা। কিন্তু তুমি যদি মনে করো কি জানি ইঙ্গিতকৃত ঘটনাটি হলো কি ইঙ্গিতকৃত ঘটনাটি যে পরিসরে আলোচনা করা হয় তা হলো, আর কিছু লিখতে পারবো না, তোমার টাইম শেষ, খাতা টান দিয়ে টিচার নিয়ে গেল। তুমি কোন নাম্বার পাবে এতগুলো শব্দ লেখার পরেও? যে ইঙ্গিতকৃত ঘটনাটি হলো ইঙ্গিতকৃত ঘটনাটি ভূগোলের যে পরিসরে, তুমি 5টা শব্দ লিখলে, এরপরে টান দিয়ে নিয়ে গেল, সময় শেষ, টিচার নাম্বার দিতে পারবে না। তুমি যদি শুধু ঘূর্ণিঝড় এই কথাটা লিখে টিচার তোমাকে টাইম শেষ নিয়ে গেল, তবুও তুমি 1 নাম্বার হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সিস্টেমটা? ওকে, এবার তুমি অন্য ইতে আসো। সোহানের উক্তিটি কি যথার্থ? বিস্তারিত মতামত দাও। উক্তিটি কি তার দেওয়া দরকার। এই ঘটনা যে শাস্ত্রে আলোচিত হয় সেই সম্পর্কে গুরুত্ব দেওয়া দরকার। যথার্থ, বিস্তারিত মতামত দাও। তাহলে উক্তিটি কি? যে শাস্ত্রে আলোচিত হয়, কোন শাস্ত্রে? প্রাকৃতিক ভূগোলের জলবায়ু শাস্ত্রে আলোচিত হয়। শাস্ত্রে যেহেতু বলেছে এখানে ব্রড অর্থে, হ্যাঁ, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, সে সম্পর্কে জ্ঞান অর্জনে আমাদের সবারই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল সম্পর্কে জ্ঞান অর্জনে আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। তুমি এটা মোর স্পেসিফিক করার জন্য তুমি জলবায়ু বিদ্যা বলতে পারো। তাহলে এরপরে তুমি প্রথমে কি লিখবা? ইঙ্গিতকৃত সোহানের দ্বারা ইঙ্গিতকৃত বিষয়টি হলো, বা আরো স্পেসিফিক করতে বলেছিলাম, সেটা কি? প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্বই হলো সোহানের ইঙ্গিতকৃত উক্তিটি। অথবা আরো সুন্দর করে, আমার চেয়ে সুন্দর করে তোমরা বলতে পারবে, তোমরা যেহেতু আমার চেয়ে সুন্দর, আমার চেয়ে আপডেট যুগে তোমরা আসছো, বলবে যে কি প্রাকৃতিক ভূগোলের কি প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব সম্পর্কে সোহান মূলত উক্তি করেছিল। অথবা প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্বটা নিয়েই মূলত সোহানের উক্তিতে ইঙ্গিত রয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে তাহলে প্রাকৃতিক ভূগোল শব্দটা আগে আসলো, কিংবা আরো স্পেসিফিক করে বললে প্রাকৃতিক ভূগোলের জলবায়ু বিদ্যা পাঠের গুরুত্বই মূলত সোহানের উক্তিতে ইঙ্গিত পেয়েছে। তাহলে টিচার প্রথমেই তোমাকে দেখলো প্রাকৃতিক ভূগোলের জলবায়ু বিদ্যা পাঠের গুরুত্বই, তারপরে খাতা টান দিয়ে নিয়ে গেল, তবুও তুমি কত নাম্বার পেলা? 1 নাম্বার। 1 নাম্বার পেলে। এরপরে তুমি বিস্তারিত মতামত দাও, বলো যে আমি সম্পূর্ণ তার এই উক্তির পক্ষে আমার অবস্থান। হ্যাঁ, এবার লিখো যে পক্ষে কেন, কিংবা বিপক্ষে অবস্থান, এবার লিখো যে বিপক্ষে অবস্থান কেন, কিংবা অবস্থানে পরে লিখো। যদি তুমি উভয় পক্ষে থাকো, হ্যাঁ, এই পক্ষ মতামত দেওয়া যে পক্ষে, তাহলে বলো যে উভয় পক্ষে তার যুক্তি আছে, তার মতের উভয় পক্ষে যুক্তি থাকে, এরকম অসুবিধা আছে, এরকম সুবিধা আছে। তারপরে বলো যে যেহেতু তার সুবিধা বেশি, তাহলে আমি সেই পক্ষে অবস্থান নিলাম। এইভাবে তুমি যেভাবে, আমার চেয়ে তো ভালো পারার কথা। তো ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম আমরা যে সৃজনশীলটা লিখবো, গ আর খ প্যারা প্যারা করে লিখলে প্যারার মধ্যে কি পয়েন্ট করে দিব? পয়েন্ট করে লিখবো নাকি নরমাল প্যারার মতো লিখবো? পয়েন্ট করার দরকার নাই, তুমি যদি মনে করো যে দরকার তাহলে দিবে। যেমন ধরো বললা, তোমার প্রশ্নটা আসলো ইঙ্গিতকৃত বিষয়টি কি, এর পাঠের গুরুত্ব লিখো। ধরো একটা প্রশ্ন আসলো, গ নাম্বার আসলো, ইঙ্গিতকৃত বিষয়টা কি, এর পাঠের
গুরুত্ব লিখো। তো সেক্ষেত্রে তোমার বলতে হবে প্রাকৃতিক ভূগোলই এর ইঙ্গিতকৃত বিষয়। সেকেন্ড প্যারায় লিখলে প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব, তারপর ব্যাখ্যা করলে। দাঁড়াও, এখানে এত করছে কারা, আমার তো অনেক ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছো? কিন্তু কিন্তু ওটা লিখতে হয় না, যেহেতু ওই যে আছে না, তুমি কলেজে যাওয়া মানে তুমি কলেজের জন্য পড়াশোনা করছো, স্কুলে যাওয়া মানে স্কুলের স্টুডেন্ট, তোমাকে তার আলাদা বলতে হচ্ছে না যে আমি স্কুলের কথা বলছি, কলেজের কথা বলছি। মানে কিভাবে বলবো, মানে তুমি যেমন ধরো আমার ক্লাসে তোমার লিখে দিতে হচ্ছে না আমি ভূগোল ক্লাস কি নিয়ে কথা বলবো, কারণ এই ক্লাস মানেই ভূগোল ক্লাস, অন্য ক্লাস মানে আইসিটি ক্লাস। আইসিটি ক্লাসে গেলে ঠিক তোমার গ প্রশ্নে টিচার জানে প্রথম যেটা লিখবা সেটাই তোমার ইঙ্গিতকৃত বিষয়, এবং সেকেন্ড প্যারাটা তোমার বিশ্লেষণ। এটা টিচার জানে, এটা তুমিও জানো, সুতরাং তোমাকে আর নিচে লিখতে হবে না বিশ্লেষণ, উপরে লিখতে হবে না যে ইঙ্গিতকৃত বিষয়। বুঝতে পেরেছো? মানে না বলাটাই তোমার স্মার্টনেস। তুমি চাইলে লিখতেও পারো, কিন্তু না বলাটাই তোমার স্মার্টনেস। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত আছে বা তোমার ন্যাশনালি স্বীকৃত আছে যে প্রথম লাইন মানে তোমার ইঙ্গিতকৃত পয়েন্টটা, আর সেকেন্ড বিষয়টা হচ্ছে তোমার বিশ্লেষণের বিষয়টা। ক্লিয়ার? আচ্ছা, তো বলো না চেনা বামনের পৈতা লাগে না, এই আর কি। প্রথমটা তো কোন বামন জানাই আছে, আর পৈতা লাগবে না। সেকেন্ডটা যে বিশ্লেষণ বামন সেটাও জানা আছে, আর পৈতা লাগবে না। তা আমাকে তোমরা 1 মিনিট একটু বলো দেখি, কেউ একজনে আজকে কে রেডি হয়ে আসছো মাদক সম্পর্কে বলার জন্য? আগামী দিন আমাকে কথা দাও তো, কে বলবে মাদক সম্পর্কে, আমি একটু লিখে নিই। ম্যাম আমি কে, নাম বলো। তোমরা আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে কে বলতে পারবে? ম্যাম নাসরিন আক্তার। একটু স্টপ দি শেয়ার। আর কে? তাসফি আক্তার না? ম্যাম নাসরিন আক্তার। আচ্ছা, রোল কত? ম্যাম 2579। আচ্ছা, তো ঠিক আছে, আমরা স্টপ শেয়ার দিয়ে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এবার আমি ক্লাসটা শেষ করতে যাব। তাহলে বলো তো আজকে আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব। ওখানে পড়তে গিয়ে আমরা 4টা ভাগ পেয়েছি, কি কি? ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যার গুরুত্ব, আর সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল অধ্যয়ন, জীবমণ্ডলের গুরুত্ব। তারপরে হচ্ছে এরপরে আমরা কি করেছি, একটা কাজ পেয়েছি। আমাদের কাজটা কি ছিল? তোমার আশেপাশে চারপাশে কোন কোন পরিস্থিতি মোকাবেলায় প্রাকৃতিক ভূগোলের জ্ঞান কাজে লাগানো যাবে আলোচনা করো। তারপরে আমরা একটু মূল্যায়ন করেছি নিজেদেরকে, আমরা কোন স্টাইলে প্রশ্ন করব। হ্যাঁ, এটা মূল্যায়ন করেছি। মূল্যায়নে আমরা যেটা পেয়েছিলাম প্রাকৃতিক কি কি, আমাদের গ নাম্বারে আমরা প্রথমে কোন কথাটা লিখব, বিশ্লেষণে কোন কথাটা লিখব, এবং প্রথমে কোন কথার কোন শব্দটা আগে লিখবো। আগে লিখলে খুব বেশি স্মার্ট হয়। হ্যাঁ, কম লিখে আমি বেশি নাম্বার পাওয়া যাবে। হ্যাঁ, তো এই তুমি 10-12 বাক্য লিখলে তো পুরো ফুল মার্কস চলে আসে, যদি কাজের বাক্য হয় আর কি। বেশি লিখতে হয় না, কিন্তু এসব সৃজনশীলিয়াতে খুব বেশি লিখতে হয় না, খুব অল্প কথায় তুমি ফুল মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, ম্যাথেও যদি তুমি 100-100 পাও, এখানেও তাই। তুমি মূল কথাটা বললে তুমি 100, যে ভাগ বললাম, হ্যাঁ, একটা এই শব্দের মধ্যেই তুমি এক নাম্বার পাচ্ছ। তো এরকম ভাগ আছে প্রত্যেক কিছু। তো এরপরে আমরা এই তো একটু মাদক নিয়ে বলতে চেয়েছিলাম, পারে না, আমরা নেক্সট ক্লাসে বলবো। তো এই হচ্ছে কথা। আমি আগে